সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা সোনার তরী। আমি আজ সোনার তরী কবিতাটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা জানো সোনার তরী কবিতাটা যদিও পড়তে গেলে একেবারে সহজ শব্দ দিয়ে লেখা, কিন্তু এর প্রত্যেকটা শব্দের অর্থের মধ্যে আছে প্রতীকী ব্যঞ্জনা, যার শাব্দিক অর্থ একরকম, রূপক অর্থ ভিন্ন রকম। আর তোমরা ছবিতে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কবিতাটা বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি। একাদশ, দ্বাদশ এবং এইচএসসি শ্রেণী এবং আলিম শ্রেণী, মাদ্রাসা এবং স্কুল উভয় শাখাতে এই কবিতাটা পাঠ্য আছে, এবং কি দেশের সকল শিক্ষা বোর্ডে সোনার তরী কবিতাটা এইচএসসি লেভেলে পাঠ্য আছে। তো আসো আমরা প্রথমে কবি সম্পর্কে একটু জেনে নেই। তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে তিনি 80 বছর বয়সে মারা যান। বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তার সাহিত্যকর্ম বিশ্বজুড়ে সমাদৃত। আর তিনি তার সোনার তরী কবিতাটা লিখেছেন 1891 সালে এবং এটা প্রকাশ হয়েছে 1894 সালে সোনার তরী নামক কাব্যগ্রন্থে। কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপক কবিতা হিসাবে বিবেচিত, আর এই কবিতাটি লেখা হয়েছে মাত্রাবৃত্ত ছন্দে। এই কবিতাটা লেখার পটভূমি এবং প্রাসঙ্গিকতা নিয়ে আমি কিছু কথা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত উপলব্ধি এবং প্রাকৃতিক সান্নিধ্য এবং সেই সময়ের যে দার্শনিক ভাবনা দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, ওই ভাবনা থেকেই এই কবিতাটার সৃষ্টি। 1891 থেকে 1901 সালের মধ্যবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহের কুটিবাড়িতে জমিদারি তদারকির কাজে অবস্থান করতেন। এই সময়ে তার সৃজনশীল জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়। সাধারণ জনগণ, নিম্ন শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষদের সান্নিধ্যে আসেন। পদ্মা নদীর অবারিত সৌন্দর্য, খরস্রোতারূপ বর্ষার ঘনঘটা, গ্রামীণ জীবনের যে বৈচিত্র্য, কৃষকদের যে সংগ্রামী জীবন, এই সব কিছু তার মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল, যা সোনার তরী কবিতায় শৈল্পিক চিত্রকর্ম হিসেবে ফুটে উঠেছে। তাই উত্তাল নদী, ধান ক্ষেত মূলত শিলাইদহের প্রকৃতিরই প্রতিচ্ছবি। এই কবিতায় কবির ব্যক্তিগত একটা দার্শনিক ভাবনা রয়েছে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা দার্শনিক ভাবনা থাকে, যারা উপরের দুইটা চোখ বন্ধ করলে মনের চোখ দিয়ে দেখে, এটাকে আমরা দর্শন বলি। সব মানুষ কিন্তু দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারে না, যারা পারেন তারাই শিল্পী। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের মনে নশ্বরতা এবং মানুষের সৃষ্টিকর্মের যে অমরত্ব, এটা নিয়ে গভীর একটা দার্শনিক ভাবনা তার মনের মধ্যে জাগ্রত হয়েছিল। তিনি এই সত্যটা উপলব্ধি করতে পেরেছিলেন যে মহাকালের স্রোতে সকল মানুষ হারিয়ে যায়। পৃথিবীতে কোনো মানুষ স্থায়ী নয়, কিন্তু তার সৃষ্টিকর্ম, কবিতা, গান, সাহিত্য, শিল্প, এমনকি বিজ্ঞানীদের অত্যাচার্য আবিষ্কার, লেখনী, মানুষের কথা, এগুলা কালের সীমানাকে ছাড়িয়ে চিরন্তন হয়ে যায়। পৃথিবীর কাল স্রোতে এগুলা সারাটা জীবন মানুষ থেকে মানুষে, যুগ থেকে যুগান্তরে ছড়িয়ে পড়ে এবং অমরত্ব লাভ করে। এই কবিতার কৃষক চরিত্রটি স্বয়ং কবিরই প্রতীক, যিনি তার জীবনব্যাপী সাধনা দিয়ে সোনার ধান রূপক সৃষ্টিকর্ম উৎপাদন করেছেন, খ্যাতি অর্জন করেছেন, অনেক শিল্পকর্ম তৈরি করেছেন, কবিতা, উপন্যাস, গল্প, অনেক অনেক কিছু। কিন্তু তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে মহাকালের যে করাল গ্রাস সব কিছুকে গ্রাস করে নিয়ে যাবে, কবিকেও। কিন্তু মানুষের শ্রেষ্ঠ যে অর্জনগুলো,
সেটা মহাকাল গ্রাস করতে পারে না। এটা পৃথিবীতেই থেকে যায় যুগ থেকে যুগান্তরে। আমরা এখনও রবীন্দ্রনাথকে স্মরণ করছি, এটাই তার প্রমাণ। আর এই সুরটাই হচ্ছে এই কবিতার মূল সুর। রবীন্দ্রনাথ এই সময়ে যে ভারতীয় দর্শন এবং উপনিষদের প্রভাব, মানে উপনিবেশ শাসনের যে প্রভাব, মহাকালের অমোঘ নিয়মে পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু অস্থায়ী, পরিবর্তনশীল, কিন্তু সত্য ও সুন্দর হলো স্থায়ী, এটা তার মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি করেছিল। সোনার তরী মহাকালের এই ধারণারই প্রতীক। নদী, সোনার তরী, মাঝি প্রতীকের মাধ্যমে তিনি তার এই অভিব্যক্তি ব্যক্তি মানুষকে এবং ব্যক্তির কর্মকে মূল্যায়ন করেছেন। কবি উপলব্ধি করতে পেরেছিলেন যে তার ব্যক্তিসত্তা একদিন বিলীন হয়ে যাবে, তিনি একদিন এই পৃথিবীতে থাকবেন না, কিন্তু তার সাহিত্য শিল্পকর্মের মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এই পৃথিবীর মানুষের কাছে। আমরা কবির একটা কবিতা পড়েছিলাম 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে কে তুমি ফড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। কবি জানতেন যে আজ থেকে 100 বছর পরেও আমার কবিতাগুলো মানুষ পড়বে। আসুন আমরা এবার এই কবিতায় লেখা কিছু শব্দের শাব্দিক অর্থ এবং প্রতীকী শাব্দিক অর্থ বিশ্লেষণ করি। সোনার তরী কবিতাটা যে আবহ, গগনে গরজে মেঘ ঘনবর্ষা, কুলে একা বসে বসে আছি নাহি ভরসা। এই চরণ দ্বারা কবি বুঝাতে চেয়েছেন বর্ষামুখর একটা দিন, দুর্যোগ, দুর্যোগপূর্ণ দিনের আবহাওয়া। একজন কৃষক তার ধান কেটে স্তূপাকার করে নদী কূলে অপেক্ষা করতেছে একটি নৌকার জন্য। হঠাৎ এক সময় একটা নৌকা দেখা যায়, মাঝির আগমন ঘটে। কবিতায় কবি এটাকে উপলব্ধি করেছেন, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এরপর কবি তার ফসলগুলোকে নৌকায় উঠে দিয়েছেন, তার সমস্ত ধান নৌকায় তুলে দেন, কিন্তু নৌকা ফসলে পূর্ণ হয়ে যায়, কৃষককে আর স্থান দিতে পারে না। এটা হলো প্রতীক যে পৃথিবী মানুষের সৃষ্টিকর্মকে স্থান দেয়, কিন্তু মানুষকে ওই সৃষ্টিকর্মের স্রষ্টাকে স্থান দেয় না। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। কৃষক একা পড়ে থাকে কালের গহ্বরে, ফসল নিয়ে নৌকা চলে যায়। এই হচ্ছে আমাদের কবিতার আক্ষরিক অর্থ। এবার আমরা চেষ্টা করব কবিতার যে শব্দগুলো, এগুলার চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করব এবং যে চরিত্রগুলো রূপক অর্থে তিনি উপস্থাপন করেছেন তার শাব্দিক অর্থ কী এবং রূপক অর্থ কী। যেমন ছোট ক্ষেত, আক্ষরিক অর্থে আমরা বুঝি ছোট একটা ধান ক্ষেত যা কৃষক তৈরি করেছে, অথচ কবি এখানে প্রতীকী অর্থে মানুষের জীবনকে, তার কর্মক্ষেত্রকে, এই বিশাল পৃথিবীকে এবং মানুষের সীমিত আয়ুষ্কালকে এই ছোট ক্ষেত বলে কল্পনা করেছেন। আক্ষরিক অর্থে কৃষক হলো ফসল উৎপাদনকারী ব্যক্তি, কিন্তু প্রতীকী অর্থে শিল্পী, কবি, স্রষ্টা, বিজ্ঞানী, যে কোনো সৃষ্টিশীল মানুষকে তিনি বুঝিয়েছেন, যে ব্যক্তি তার জীবনব্যাপী সাধনা এবং পরিশ্রমের দ্বারা কর্মফল সৃষ্টি করে। সোনার তরী কবিতায় কৃষক হিসাবে প্রতীকী চরিত্রে রবীন্দ্রনাথ স্বয়ং নিজেই। নদী ও বাঁকা জল, আক্ষরিক অর্থে আমরা বুঝি ভরা বর্ষার খরস্রোতা নদীকে। আর আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের নদীগুলো আঁকাবাঁকা পথ ধরে চলে। পৃথিবীর সব নদীরই চলার গতি এরকম আঁকাবাঁকা, কিন্তু প্রতীকী অর্থে অনন্ত কাল স্রোত, সময়ের প্রবাহ সব কিছুকে গ্রাস করে নিয়ে যে এগিয়ে চলে, এই খরস্রোতা নদী যেমন সব কিছুকে টেনে নিয়ে যায়, পৃথিবীর কালস্রোত মানুষের সকল সৃষ্টিকর্মকে এভাবে ধুয়ে মুছে নিয়ে যায়, মানুষের ব্যক্তির অস্তিত্বকে মুছে দেয়। সোনার তরী আক্ষরিক অর্থে আমরা বুঝি একটি নৌকা যা সোনা দিয়ে তৈরি অথবা সোনার রঙের ধান বহন করে যে নিয়ে যায়। আর প্রতীকী অর্থে কবি এখানে মহাকাল, মহাকালের ইতিহাস, এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রবাহ এমন একটি সত্তা যা মানুষের নশ্বর দেহকে গ্রহণ করে না, কিন্তু তার সৃষ্টিকর্মকে বহন করে, অমরত্ব দান করে, ওই রকম একটা
তরীকে বুঝিয়েছেন বা সময়কে বুঝিয়েছেন। আক্ষরিক অর্থে মাঝি বলতে আমরা বুঝি নৌকা চালক, আর প্রতীকী অর্থে এই নৌকা চালকটা হলো মহাকালের নিয়ন্তা, ভাগ্য, নিয়তি, সৃষ্টিকর্তা, আমরা যাই বলি যার যার ধর্ম অনুসারে। মানুষের কর্মফলকে যিনি সংরক্ষণ করেন সে ব্যক্তি মানুষকে নয়, কর্মকেই মূল্যায়ন করেন। ওই সৃষ্টিকর্তাকে এখানে প্রতীকী রূপে দেখানো হয়েছে। সোনার ধান বলতে আমরা বুঝি ফেকে যাওয়া ধান, সোনালী রঙের ধান। আসলে প্রতীকী অর্থে এই সোনার ধান হলো ব্যক্তি মানুষের সৃষ্টিকর্ম, বিশাল জ্ঞানভাণ্ডার, বিজ্ঞান। একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত ভালো কাজ করেন, যত মহৎ কাজ সমাজে উপহার দেন, যার জন্য মানুষ তাকে স্মরণ করে, এই জীবনব্যাপী সাধনার ফসলকেই তিনি সোনার ধান হিসাবে রূপায়িত করেছেন। এই কবিতার যে মূল ভাব, মহাকাল এবং সৃষ্টিশীলতা নিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন। মানুষ নশ্বর, কিন্তু তার কর্ম অবিনশ্বর। মানুষকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, কিন্তু তার মহৎ কর্মগুলো পৃথিবীতে বেঁচে থাকে আজীবন মানুষের মাঝে। মানুষ তাকে গ্রহণ করে এবং তাকে মনে রাখে। আর এই কবিতায় শিল্পী নিজের আত্মাকে উপলব্ধি করেছেন। এই কবিতার মাধ্যমে কবি অনুভব করেছেন যে তিনি একদিন চলে যাবেন, এটা অমোঘ নিয়তি, মৃত্যু নিশ্চিত। কিন্তু তার কবিতা, গান, সাহিত্যকর্ম মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবে, এটার কোনো মৃত্যু নেই। এই কবিতায় কবির যে দার্শনিক তাৎপর্য ফুটে উঠেছে সেটা জীবন ও মৃত্যু নিয়ে। সোনার তরী কবিতায় জীবন এবং মৃত্যুর এক দার্শনিক ব্যাখ্যা, আর এই ব্যাখ্যাটার দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন জীবন ক্ষণস্থায়ী, কিন্তু জীবনের সার্থকতা নিহিত থাকে তার সৃষ্টিশীল কর্মের মধ্যে, মহৎ কর্মের মধ্যে, ভালো কাজের মধ্যে। মানব জীবনের চূড়ান্ত প্রাপ্তি জাগতিক সম্পদ এবং খ্যাতি অর্জন করার মধ্যে নয়। মহাকালের কাছে তার সৃষ্টিশীলতার স্বীকৃতি যদি রেখে যেতে পারেন, সেটাই হচ্ছে তার মূল্য। মানুষের মূল্য তার সৃষ্টির মূল্য দিয়ে নিরূপণ করা হয়, তার অর্জন দিয়ে নিরূপণ করা হয় না। প্রতিটি শিল্পী বা স্রষ্টা, প্রতিটি শিল্পের স্রষ্টা, প্রতিটি যুগের বিজ্ঞানী, আবিষ্কারক, তারা প্রতিটি মহৎ মানুষ পৃথিবীতে থেকে চলে যাওয়ার আগে এমন কিছু করে যেতে চান যে তার কর্মের মাধ্যমে সে যেন মানুষের কাছে অমর হয়ে থাকতে চান। এই গভীর আকাঙ্ক্ষাটা সকল মানুষের মনে আছে, আর সেই চিরায়ত আকাঙ্ক্ষার প্রতিধ্বনি আমরা এই কবিতার মধ্যে শুনি, ব্যতিক্রম কিছু নয়। এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, ৮ এবং ৮+৫ মাত্রার কবিতা। এটা সহজবোধ্য ভাষায় লেখা। আপাত দৃষ্টিতে এই কবিতার ভাষাগুলো সহজ মনে হলেও এর গভীর অর্থ যদি অনুধাবন করতে আমরা না পারি, তাহলে কবিতার মূল বক্তব্যটা আমরা বুঝতে পারবো না। মেঘ, নদী, ক্ষেত, নৌকা, মাঝি, ধান এগুলো প্রাকৃতিক উপাদান হলেও কবিতার মধ্যে চমৎকার উপমা হিসাবে ব্যবহৃত হয়েছে এবং কবিতাটিকে সজীব করে তুলেছে। এই কবিতা থেকে সাধারণত এইচএসসি লেভেলে এবং আলিম লেভেলে যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত হয়, এই যে সোনার তরী কবিতাটাকে আমরা রূপক কবিতা বলি, কেন বলা হয়, এটাকে আমরা রূপক কবিতা কেন বলবো, এই ধরনের একটা প্রশ্ন প্রায় আসে। কবিতার কৃষক এবং সোনার ধান কিসের প্রতীক, এই নিয়ে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন প্রায়ই আসে। যে মানুষ নশ্বর, কিন্তু তার সৃষ্টি অবিনশ্বর। মানুষ মহাকালের স্রোতে হারিয়ে যায়, কিন্তু তার সৃষ্টিকর্ম পৃথিবীতে থেকে যায়। মহাকাল ব্যক্তি মানুষকে গ্রহণ করে না কেন, তার কর্মকে গ্রহণ করে কেন, এটা নিয়ে একটা প্রশ্ন হয়। আমাদের ব্যক্তি জীবনে এই কবিতার মূল বার্তা কিভাবে আমরা প্রয়োগ করতে পারি? আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে এই কবিতাটা সত্য। সর্বোপরি কবিতাটি পড়ার পর তোমার যে মনের অনুভূতি, এটা জানতেছে উচ্চতর দক্ষতামূলক সংশ্লেষণ বিশ্লেষণমূলক প্রশ্ন হয়। আমরা কবিতার শেষ প্রান্তে এসে গেছি। আমি শুধু বলবো, সোনার তরী শুধুমাত্র একটা কবিতা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন, শিল্পের প্রতি তার অসীম ভালোবাসার এক অকৃত্রিম নিদর্শন, উজ্জ্বল দৃষ্টান্ত। এই কবিতা আমাদের শিখায়
জীবন ক্ষণস্থায়ী হলেও এই অল্প ক্ষণস্থায়ী জীবনে আমরা এমন কিছু করে যেতে পারি যা আমাকে অমরত্ব দান করতে পারে। আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের কথা স্মরণ করি, মাত্র 21 বছর বয়সে মারা যান, কিন্তু এখন আমরা তাকে কিশোর কবি হিসাবে মনে রাখি আজীবন। এভাবে জীবন যত ক্ষণস্থায়ী হোক না কেন, এই ক্ষণস্থায়ী জীবনে আমরা এমন কিছু অমর কীর্তি রেখে যেতে পারি। সেটা শুধু কবিতা গান এটা নয়, মানুষকে ভালোবেসে যে কোনো কাজ, সমাজকে পরিবর্তন করার জন্য যে কোনো কাজ, মানুষের ভালোর জন্য যে কোনো কাজের মধ্যে আপনি অমর হয়ে থাকতে পারেন। শিক্ষার্থীরা, তোমরাও জীবনে এমন কিছু সৃষ্টি করে যাও। আমি বলবো তোমরা এমন কিছু সৃষ্টি করে যাও যার যার উপলব্ধি অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, যাতে মহাকাল সানন্দে তা বরণ করে নেয় এবং তোমার মৃত্যুর পর তোমাকে মানুষ স্মরণ করে, এবং এতেই তোমার অমরত্ব। ধন্যবাদ সবাইকে। এই লাইনটা, কবিতার শেষ চরণটা, শেষ প্যারাটা আমার বারবার মনে পড়ে। ঠাই নাই ঠাই নাই ছোট সতরি, আমার এই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু ফড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।